নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি পড়ছি দ্য উলফ লিডার, আলেকজান্ডার দুমার লেখা এই অলৌকিক কাহিনীটি। তরুণ ব্যারনকে পড়ে যেতে দেখে খুশি হলো থিবল্ড। দৌড়ে দেখতে গেল কি অবস্থা। চাবুকের বাড়ির কারণে কাঁধ এখনো জ্বলছে ওর। পড়ে থাকা শরীরটার পাশে ঘোড়াটা ঘুরছে। কাছে গিয়ে দেখলো একটু আগেই ঘোড়ায় চড়ে ওর পাশ দিয়ে যে ছুটে গেল সেই লোক এ নয়। এর পরনে এক দরিদ্র পথিকের পোশাক। উত্তরোত্তর বিস্ময় বেড়েই চলেছে। আরও অবাক হলো যখন দেখলো অজ্ঞান শরীরটা হুবহু ওর মতো দেখতে। একই পোশাক পরা। নিজের দিকে তাকালো থিবল্ড। ওর পোশাকও পাল্টে গেছে। দামি শিকারি বুট ওর পায়ে, দামি কোটে সোনার কারুকাজ করা, ওয়েস্ট কোটে সুন্দর সাদা জিন্স দিয়ে তৈরি করা হয়েছে। শার্টটাও অভিজাতদের উপযোগী। পা থেকে মাথা পর্যন্ত বেশভূষা একেবারে পাল্টে গেছে। হাতে একটা চাবুকও চলে এসেছে। ওটা দিয়ে বাতাসে একবার বাড়ি মেরে শব্দ শুনল থিবল্ড। কোমরে শোভা পাচ্ছে বড় একটা শিকারি ছুরি, যেটাকে তলোয়ারও বলা চলে। নিজের পরনে এই চমৎকার পোশাক দেখে প্রচণ্ড খুশি হলো ও। এই পোশাকে ওকে কেমন মানিয়েছে দেখতে অধীর হয়ে উঠল। আর তখনই মনে পড়ল বাড়ির বেশ কাছেই চলে এসেছে ও। আহ, আমার ঘরেই তো আয়না আছে। ছুটে গেল থিবল্ড নিজের ঘরের দিকে, নার্সিসাসের মতো নিজের সৌন্দর্যে মুগ্ধ হতে। কিন্তু ঘরের দরজা তালাবন্ধ। চাবির জন্য পকেট হাতড়াতে লাগলো ও। টাকা ভরা পার্স, চকোলেট, ছোট পেন, নাইফ এসব খুঁজে পেল, কিন্তু দরজার চাবিটা কোথায় গেল? হঠাৎ একটা চিন্তা মাথায় এলো। ওর চাবিটা হয়তো রাস্তার সেই লোকটার পকেটে পাওয়া যেতে পারে। ফিরে গিয়ে পকেট থেকে উদ্ধার করলো ওটা। ঘরের ভেতরটা বাইরের চাইতেও অন্ধকার। দিয়াশালাই খুঁজে নিয়ে মোম জ্বালাতে জ্বালাতে বলে উঠল, শুয়োরগুলো এই নোংরা ঘরে থাকে কি করে কে জানে। আলো জ্বালিয়ে আয়নাটা নামিয়েই চমকে উঠল ও। আত্মাটা থিবল্ডের হতে পারে, কিন্তু শরীরটা কোনো মতেই থিবল্ডের নয়। আয়নার ভেতর 25-26 বছর বয়সের এক সুদর্শন তরুণ তাকিয়ে আছে। নীল চোখ, গোলাপি গাল, লাল ঠোঁট, সাদা দাঁত। থিবল্ডের আত্মা ব্যারন রাউল দু ভেপোর শরীরে প্রবেশ করেছে। এখন বুঝতে পারছে কেন জ্ঞানহারা মানুষটা ওর পোশাক পরে, ওর চেহারা নিয়ে রাস্তায় পড়ে আছে। একটা জিনিস ভুললে চলবে না। যদিও মনে হচ্ছে আমি এখানে, কিন্তু আমি আসলে বাইরে রাস্তায় শুয়ে আছি। সাবধানে থাকতে হবে যেন আগামী 24 ঘন্টা আমার কোনো ক্ষতি না হয়। মসিয়ে দু ভেপো, বেশি চিন্তা না করে বেচারাকে এনে বিছানায় শুইয়ে দাও। মসিয়ের অভিজাত অনুভূতির কাছে কাজটা অত্যন্ত অসম্মানজনক হলেও থিবল্ড রাস্তা থেকে নিজের দেহটাকে তুলে ঘরে নিয়ে এলো, সাবধানে শুইয়ে দিল বিছানায়। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে গেল। একটা গাছের খোঁদলে লুকিয়ে রাখলো চাবিটা। পরের কাজ হচ্ছে ঘোড়াটাকে ধরে চড়ে বসা। সারা জীবন হেঁটেই চলাফেরা করেছে থিবল্ড, ভালো ঘোড়সওয়ার ও নয়। ঘোড়া ঠিকমতো চালাতে পারবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা হচ্ছে। তবে সমস্যা হলো না। রাউলের শরীরের সাথে সাথে শারীরিক দক্ষতাগুলো আয়ত্তে চলে এসেছে ওর। পিঠে সওয়ারি টের পাওয়া মাত্র ঘোড়াটা লাফাতে শুরু করলো। স্বাভাবিক প্রতিক্রিয়ার বশবর্তী হয়েই রাশ চেপে ধরল ও। দুপা দিয়ে ঘোড়ার দুপাশ চেপে ধরে স্পার দাবালো। 2-4টা চাবুকের বাড়ি মেরে জন্তুটাকে বশে আনলো ও। ওর অবশ্য পরিষ্কার ধারণা নেই এরপর কি করতে হবে। শুধু জানে কোতেভসের চিঠি অনুযায়ী মন গুবেতে যেতে হবে। চিঠিতে কি লেখা, ঠিক কখন দেখা করার কথা, দুর্গে কিভাবে ঢুকবে,
প্রশ্নগুলোর উত্তর একটা একটা করে ওকে আবিষ্কার করতে হবে। আচ্ছা, চিঠিটা তো এখন ওর কাছেই থাকতে পারে। হাতড়াতে হাতড়াতে ভেতরের পকেটে চিঠির মতো একটা কিছুর অস্তিত্ব টের পাওয়া গেল। ঘোড়া থামিয়ে একটা ছোট চামড়ার ব্যাগ বের করলো ও। ব্যাগের এক পকেটে কয়েকটা চিঠি আর অন্য পকেটে আর একটা চিঠি। এটাই সম্ভবত সেই চিঠি। পড়তে হলে আলোর দরকার। কাছের একটা লোকালয়ে গেল থিবল্ট। কোনো ঘরে আলো চোখে পড়ল না। একটা সরায়ের আস্তাবলে নাড়াচাড়ার আভাস পেয়ে ডাক দিল। বাতি হাতে একটা ছেলে বেরিয়ে এলো। কিছুক্ষণ আলো ধরে রাখতে পারবে? খুব উপকার হতো। এর জন্যই ঘুম ভাঙিয়ে বিছানা থেকে ডেকে তুললেন। খুব রুক্ষ স্বরে বলল ছেলেটা। মানুষ বটে আপনি, বলে ঘুরে চলে যেতে উদ্যত হলো সে। ভুলভাবে ছেলেটার সাথে কথা শুরু করেছে বুঝতে পারল থিবল্ট। এবার তাই গলা চড়িয়ে বলল, এই ছেলে, চাবুকের বাড়ি খেতে না চাইলে আলোটা নিয়ে এদিকে এসো। ক্ষমা করবেন মাই লর্ড, অন্ধকারে বুঝতে পারিনি কার সঙ্গে কথা বলছি। কাছে এসে বাতিটা উঁচু করে ধরল ছেলেটা। চিঠির ভাঁজ খুলল থিবল্ট। প্রিয় রাউল, ভালোবাসার দেবী নিশ্চয়ই আমাদের পক্ষে আছে। আগামীকাল একটা বড় শিকারের আয়োজন হয়েছে, সেটাই যোগ দিতে আজ সন্ধ্যায় বেরিয়ে যাচ্ছে ও। তুমি 9টার দিকে রওনা দিলে 10:30টার মধ্যে চলে আসতে পারবে। কোন দিক দিয়ে আসতে হবে সেটা তো তুমি জানোই। পরিচিত একজন তোমাকে আনতে যাবে। তোমার দোষ ধরছি না, তবে মনে হলো গতবার তুমি করিডরে অনেকক্ষণ ছিলে। নিচে কোনো সই নেই। কপাল, স্বগতোক্তি করল থিবল্ট। কিছু বললেন মাই লর্ড? কিছুই না, তোমার কাজ শেষ, তুমি এখন যেতে পারো। শুভযাত্রা মাই লর্ড। মাথা ঝুঁকিয়ে চলে গেল ছেলেটা। কপাল, প্রেমের দেবী আমাদের পক্ষে আছে। কোতেশের খ্রিস্টান নাম জেন। জেনের স্বামী সন্ধ্যায় বেরিয়ে যাচ্ছে, আরও আমাকে 10:30টায় আশা করছে। এর বাইরে কোন পথে যেতে হবে সেটা আমার জানা দরকার। পরিচিত কেউ একজন এসে আমাকে নিয়ে যাবে। দুশ্চিন্তায় কান চুলকাতে লাগলো থিবল্ট। ওর শরীরে বন্দি লর্ড ভিপোকে জিজ্ঞাসা করতে হবে নাকি? না, তাতে ঝামেলা বাড়বে। ব্যাটা নিজের শরীরের সাথে যোগ দিতে চাইলে মারামারি লেগে যাবে। তাতে ওর শরীরের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। ও বহুবার শুনেছে ঘোড়ার ইন্দ্রিয় খুব সজাগ। ঘোড়াটাকে নিজের মতো চলতে দিলে ও হয়তো আমাকে মনগুবের প্রাসাদে পৌঁছে দিতে পারে। প্রধান সড়কে উঠে মনগুবের দিকে মুখ করে ঘোড়াটাকে নিজের মতো চলতে দিল ও। ঘোড়াটা বুঝতে পেরে ছুটতে শুরু করে দিল। পার্কের কোণার কাছে এসে ঘোড়াটা ইতস্তত করতে লাগলো। কান খাড়া করে ফেলেছে। থিবল্টের মনে হলো আর দুটো ছায়া দেখতে পেয়েছে। ঘোড়া থামিয়ে আশেপাশে তাকিয়ে অবশ্য আর কিছু দেখতে পেল না ও। সম্ভবত কোনো চোরা শিকারী হবে। ঘোড়াটা আবার চলতে শুরু করলো। দেয়ালের গা ঘেঁষে নরম মাটির ওপর দিয়ে যাতে শব্দ না হয় বা খুব কম হয়। বুদ্ধিমান প্রাণীটা জানে এখানে কিভাবে চলতে হয়। এক পর্যায়ে দেওয়ালে একটা ভাঙা অংশ চোখে পড়ল। ঘোড়াটা সেই ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ল। একটা সমস্যার সমাধান হয়েছে। চেনা পথে এসে পড়েছে প্রাণীটা। এরপর ওর পরিচিত লোককে খুঁজে বের করতে হবে। আরও মিনিট 5 চলার পর দুর্গ থেকে একটু দূরে অমসৃণ কাঠ, খড় আর কাদা দিয়ে বানানো একটা কুঁড়ির সামনে এসে দাঁড়ালো থিবল্টের বাহন। ঘোড়ার পায়ের আওয়াজ শুনে খুলে গেল দরজা। একটা সুন্দর মেয়ে বেরিয়ে এলো। কে? মসিয়ে রাউল? হ্যাঁ, আমি। ঘোড়া থেকে নামতে নামতে বলল থিবল্ট। মাদাম ভয় পাচ্ছিলেন মাতাল সম্পেন আপনাকে চিঠিটা ঠিক মতো দেখতে পেরেছে কিনা। ভয় নেই, সম্পেন সময় মতোই চিঠি পৌঁছে দিয়ে গেছে। ঘোড়াটা রেখে চলে আসুন। ঘোড়াটা দেখবে কে? খামুজি, ওই তো সব সময় দেখে। ও আচ্ছা,
খামোজি দেখবে, এমনভাবে বলল থিবল্ট যেন এটা ওর আগে থেকেই জানা। তাড়াতাড়ি আসুন, নইলে মাদাম আবার অভিযোগ করবেন আমরা করিডোরে বেশি সময় কাটিয়েছি। রাউলকে লেখা চিঠিতে এ ধরনের একটা কথা ছিল, মনে পড়ল ওর। মেয়েটা মুক্তোর মতো সাদা দাঁত বের করে হাসল। তাই দেখে থিবল্টের ইচ্ছে করলো করিডোরে ঢোকার আগে পার্কেই কিছু সময় কাটায়। হঠাৎ থেমে গেল মেয়েটা, ঘাড় কাত করে কিছু একটা শোনার চেষ্টা করলো। কি হলো? কারো পায়ের চাপে ডাল ভাঙার শব্দ শুনলাম বলে মনে হলো। হয়তো খামোজি। সে কারণেই এখানে যাই করুন খুব সাবধানে করবেন। মানে মানে আপনি কি ভুলে গেছেন যে আমি খামোজির বাগদত্তা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে তোমার সাথে থাকলে আমি এই সমস্ত কথা ভুলে যাই রানী। রানী? হ্যাঁ, এখন আমার নাম রানী হয়ে গেল। জানতাম না আপনি এতটা ভুলো মনের মানুষ, মসিয়ে রাউল। তোমাকে রানী বললাম কারণ তুমি হচ্ছ মহিলা পরিচারিকাদের রানী। সত্যি কথা বলতে কি মাই লর্ড, আপনাকে আমি একজন বুদ্ধিমান মানুষ বলেই জানি। আজ আপনি আমার সব ধারণা ছাড়িয়ে যাচ্ছেন। এরই মধ্যে খুশি হলো থিবল্ট। আশা করি তোমার মালকিনও তেমনটাই ভাববেন। সে ব্যাপারে এটুকু বলতে পারি, জীব সংবরণ করতে পারলেই এই সমস্ত কেতাদুরস্থ মহিলারা পুরুষদের চালাক চতুর ভাবে। ধন্যবাদ, পরামর্শটা মনে রাখবো। চুপ! ড্রেসিং রুমের পর্দার আড়ালে মাদাম দাঁড়িয়ে আছেন। আমার পেছনে পেছনে আসুন। পার্কের প্রান্ত থেকে দুর্গের সিঁড়ি পর্যন্ত একটা খোলা জায়গা আছে। থিবল্ট সেদিকে এগোতে যেতেই মেয়েটা বাধা দিল, হাত চেপে ধরে বলল, বোকার মতো কি করছেন? কেন সুজেত? আমি কি করছি? সুজেত? আমার নাম এখন সুজেত হয়ে গেল? মসিয়ে বোধহয় আমাকে একের পর এক নিজের মনের মানুষের নাম ধরে ডেকেই যাচ্ছেন। রিসেপশন রুম দিয়ে নিশ্চয়ই যাওয়ার কথা চিন্তা করছেন না, তাহলে লর্ড কাউন্টের হাতে ধরা পড়তে সময় লাগবে না। এদিক দিয়ে আসুন। মেয়েটি ছোট একটা দরজা পেরিয়ে প্যাঁচানো সিঁড়িতে তুলল ওকে। অর্ধেক উঠতেই থিবল্ট সঙ্গীর সরু কোমর জড়িয়ে ধরল। আমরা করিডরে চলে এসেছি, তাই না? মেয়েটার সুন্দর গালে চুমু খাবার চেষ্টা করতে করতে বলল থিবল্ট। এখনো না, তবে তাতে কিছু যায় আসে না। বিশ্বাস করো, আজ সন্ধ্যায় আমার নাম রাউল না হয়ে যদি থিবল্ট হতো, তোমাকে তুলে নিয়ে দোতলায় না থেমে সোজা চিলে কোঠায় চলে যেতাম। এই সময় একটা দরজার কড়া নাড়ার শব্দ ভেসে এলো। তাড়াতাড়ি মুশিয়ে মাদাম অধৈর্য হয়ে পড়ছেন। থিবল্টকে টেনে নিয়ে করিডোর পেরোলো মেয়েটা। তারপর একটা দরজা খুলে ওকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দিল। এই ভেবে আশ্বস্ত হলো যে ব্যারন রাউল দু ভেপো পৃথিবীর সবচেয়ে ভুলোমনা মানুষটাকে নিরাপদেই আনতে পেরেছে। সপ্তদশ অধ্যায়। ব্যারন দু মনগুবে। কাউন্টেসের কামরায় নিজেকে আবিষ্কার করল থিবল্ট। বেলিফের বাড়িতে অনেক দামি দামি আসবাব দেখে মুগ্ধ হয়েছিল ও, আর এখানে যা দেখলেও তাতে বিস্মিত হলো। একজন মানুষ যা কখনো দেখেনি, যা দেখার কল্পনাও করতে পারে না। ওর মনের চোখে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। অ্যানলেটের ছোট্ট কুঁড়ে, মাদাম পুলের খাবার ঘর, বেলিফের স্ত্রীর শোবার ঘর, কিন্তু এই ঘরের তুলনায় সেগুলো কিছুই নয়। যা দেখছে তা সত্যি না, কোনো জাদুকরের জাদু সে বুঝতে পারছে না। কেন 24 ঘন্টার জন্য ব্যারন হতে চাইল? এর যে সারা জীবনের জন্য মাদামের কুকুর হতে চাইলেও তো অনেক ভালো হতো। এই সমস্ত অকল্পনীয় আসবাব দেখার পর আবার থিবল্ট হিসাবে কিভাবে ও জীবন কাটাবে? ড্রেসিং রুমের দরজা খুলে কাউন্টেস হাজির হলো। এমন ঘরে এমন নারীকেই মানায়। মাথায় হীরের পিন লাগানো, লেসের কাজ করা গোলাপি গাউন শরীরের কোনো আকর্ষণকেই ঢাকতে পারছে না। পায়ের উপর জুতো,
গলায় মুক্তোর মালা, আর সে মুক্তো বোধ করি শুধু রাজার ঘরেই শোভা পায়। এই বিলাসী সৌন্দর্যের ভারে যেন হাঁটু গেড়ে বসে পড়ল থিবল্ট। হ্যাঁ হ্যাঁ, নিচু হও, নিচু হয়ে আমার পায়ে চুমু খাও, তারপরে না না, তাও তোমাকে আমি ক্ষমা করব না, তুমি একটা অসুর। সত্যি কথা বলতে কি মাদাম, তোমার তুলনায় আমি তার চেয়েও অধম। হ্যাঁ, ভাবটা দেখাচ্ছ যেন তুমি আমার কথার ভুল মানে করছো। ভাবছো আমি তোমার বেশভূষা আর চেহারা নিয়ে কথা বলছি, কিন্তু না, আমি কথার বিষয়বস্তু বলতে চাইছি তোমার চরিত্র। তোমার ভেতরের চেহারাটা যদি বাইরেও দেখা যেত, তাহলে তোমার দিকে আর তাকানো যেত না। শত দোষ থাকার পরও তুমি সবচাইতে সুদর্শন পুরুষ। কিন্তু মসিয়ে, তুমি যে লজ্জিত, এটা তো স্বীকার করো। আমি সবচাইতে সুন্দর পুরুষ বলে লজ্জিত হব? না, হাসি খুশি মুখের আড়ালে তোমার মনটা কালো, আর তোমার হৃদয় বলে কিছু নেই। এখন ওঠো। বলে কাউন্টেস তার হাত বাড়িয়ে দিল। সে হাত একই সঙ্গে ক্ষমা নির্দেশ করছে, আবার চুম্বনও আশা করছে। থিবল্ট নরম মিষ্ট হাতটায় চুমু খেলো। একটা সোফায় বসে পড়ল কাউন্টেস। রাউল রূপী থিবল্টকে ইঙ্গিত করলো পাশে বসার। এবার বলো, শেষবার দেখা হবার পর কি কি করেছ? তার আগে মনে করিয়ে দেবে শেষবার কখন এসেছিলাম? ভুলে গেছো, নাকি ঝগড়া করতে চাইছো? নইলে এসব কথা কেউ বলে না। ঠিক তার উল্টো, শেষবারের কথা এখনো এত তাজা মনে হচ্ছে যেন গতকালের ঘটনা। তারপর যে কি করেছি মনে করতে পারছি না। বিশ্বাস করো, গতকালের পর থেকে তোমাকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধ আমি করিনি। মন্দ বলনি, তবে প্রশংসা দিয়ে পদস্খলনের দোষ থেকে তুমি মুক্তি পাবে না। জবাবদিহির কাজটা অন্য কোনো সময়ের জন্য তুলে রাখি? না, আমার এখনই জবাব চাই। শেষবার দেখা হওয়ার পর 5 দিন পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে তুমি কি করেছ? কাউন্টেস, তুমি না বললে আমি কি করে জানবো? আমি তো জানি আমি নির্দোষ। বেশ, করিডোরে তোমার কালক্ষেপণ নিয়ে কোনো কথা শুরু করব না আমি। এটা দিয়েই শুরু করি। তোমার মতো সেরা হীরের টুকরো পাওয়ার পর নকল মুক্তো নিয়ে আমি কি করব? পুরুষদের স্বভাব আমার জানা আছে। তাছাড়া লিজেট যথেষ্ট সুন্দরী। ব্যাপারটা ঠিক তা নয় জেন। লিজেট আমাদের সব জানে। ওকে ঠিক পরিচারিকা হিসেবে ভাবাটা ঠিক হবে না। কি যুক্তি! আমি কোতেস দু মনগুবের সাথে প্রতারণা করছি, আবার আমি মসিয়ে খামোজিরও প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, তাহলে করিডোরে আর দেরি করো না। যাই হোক, তাতে খুব একটা ক্ষতি হয়নি। তার মানে তুমি এর চেয়েও খারাপ কিছু করেছ? তোমাকে যে রাতে এনভিলা আর ভিলা কটরেটের মাঝের রাস্তায় দেখা গিয়েছিল, সে রাতে কোথায় ছিলে? কেউ আমাকে দেখেছিল? হ্যাঁ, অ্যানাভিলার রাস্তায়। কোথা থেকে আসছিলে? মাছ ধরে ফিরছিলাম। মাছ ধরে? পুকুর খালি হচ্ছিল। তুমি কত বড় জেলে সেটা আমার খুব ভালো জানা আছে। তা রাত 2টোর সময় তুমি কোন মাছটা ধরে আনছিলে? ব্যারন, আমার বন্ধু। ভেতে ওর সাথে খাওয়া দাওয়া করছিলাম। তোমার বন্ধু যে সুন্দরীকে বন্দি করে রেখেছে, নিশ্চয়ই তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলে। কিন্তু আমিও সেটা ক্ষমা করে দিতে পারি। কি এর চেয়ে খারাপ অপরাধ থাকতে পারে? অপরাধ যত বড়ই হোক, তারপরেই ক্ষমা আসতে দেখে থিবল্ট আশ্বস্ত হতে শুরু করলো। হ্যাঁ, ডিউক অফ অরলিয়েন্সের দেয়া নাচের আসরে। কেন? কেন, গতকালে তুমি কি করছিলে ভুলে গেছো? ওহো, যাই করে থাকি মাদাম, তাতে কি যায় আসে? তোমার কাছে তো আমি চিরকালই বন্দি। এটা কি ভালো উত্তর হলো? আর কি উত্তর দেব? এমন সুন্দর একটা মুখের কথা কেউ অস্বীকার করতে পারে? এই মুখ আমার মৃত্যুদণ্ড ঘোষণা করলেও আমার পক্ষে সম্ভব হবে না না বলা। কথাটা বলেই থিবল্ট কাউন্টেসের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আর তখনই দরজা ঠেলে ঢুকলো লিজেট। মসিয়ে নিজেকে বাঁচান, লর্ড কাউন্ট চলে এসেছেন। কাউন্টেস বিস্মিত হলো। কাউন্ট? হ্যাঁ, ওর সাথে শিকারী লেস্টকও আছে। অসম্ভব,
বিশ্বাস করুন মাদাম, খামোজি নিজের চোখে দেখেছে, ভয়েও ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে শিকারের ব্যাপারটা ভান ছিল, আমাকে ফাঁদে ফেলার জন্য। কে জানে মাদাম, পুরুষেরা এত প্রবঞ্চনাও করতে পারে। এখন কি করা যায়? আবার সৌভাগ্য হাতের মুঠোয় এসে হাত ছাড়া হয়ে যায় দেখে ক্ষেপে উঠল থিবল্ট। বলল, মেরে ফেলবো আমি কাউন্টকে। মেরে ফেলবে কাউন্টকে? রাউল, তুমি কি পাগল হয়ে গেছো? না না, তুমি পালাও, নিজেকে বাঁচাও। লিজেট, ব্যারনকে আমার ড্রেসিং রুম দিয়ে বাইরের ঘরে নিয়ে যাও। অনিচ্ছা সত্ত্বেও লিজেটের হাত ধরে নিরাপদে বেরিয়ে এলো থিবল্ট। অল্পের জন্য রক্ষা পেল। অন্যদিকে কাউন্টেস তার শোবার ঘরে ঢুকে পড়েছেন। অনেক ঘর ঘুরে যে সিঁড়ি দিয়ে প্রাসাদে উঠেছিল সেখানে চলে এলো থিবল্ট। দোতলার অফিসের মতো একটা ঘরের জানলার কাছে নিয়ে গেল ওকে লিজেট। লাফ দিয়ে নিচে নামলো থিবল্ট। ঘোড়া কোথায় আছেন তা তো জানেই। মসিয়ে ভেফো না পৌঁছানো পর্যন্ত থামবেন না। আস্তাবলের কাছে এসে ঘোড়ার আওয়াজ পেল থিবল্ট। জন্তুটার পিঠে উঠে বসলো ও, কিন্তু ঘোড়াটা খোঁড়াতে লাগলো। ও তাড়া দিয়ে সোজা হওয়ার চেষ্টা করাতেই কাত হয়ে পড়ে গেল ঘোড়াটা। নেমে যেতেই ঘোড়াটা আবার দাঁড়াতে পারল। কোনো সন্দেহ নেই ব্যারন যাতে পালাতে না পারে, তাই ঘোড়াটার পা খোঁড়া করে দিয়েছেন মসিয়ে কোঁত দু মনগুবে। থিবল্ট প্রতিজ্ঞা করল, যদি আপনার সাথে কখনো দেখা হয়, যেভাবে এই অসহায় প্রাণীটাকে খোঁড়া করেছেন, আপনাকে সেভাবেই খোঁড়া করে দেব। যে পথে ঢুকেছিল সেই পথেই বেরিয়ে এলো ও। আর বেরিয়েই দেখল কোঁত দু মনগুবে ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কাউন্ট ওকে রাউল বলেই চিনতে পারল। তলোয়ার হাতে নাও ব্যারন, আহ্বান জানালো কাউন্ট। প্রতিশোধের প্রতিজ্ঞাবদ্ধ ক্ষিপ্ত থিবল্ট হাতে শিকারির ছুরি তুলে দিল। শুরু হলো অস্ত্রের ঝনঝনানি। থিবল্ট তলোয়ার বাজি জানে না, কিন্তু দেখা গেল দিব্যি তলোয়ার চালাতে পারছে ও, এবং বেশ ভালোই পারছে। দাঁতে দাঁত চেপে কাউন্ট বলল, শুনেছিলাম সেন্ট জর্জেসকে ধুলোয় গড়াগড়ি দিয়েছিলে তুমি। জর্জেসকে থিবল্ট জানে না, তবে এই মুহূর্তে নিজের কবজির শক্তি আর ক্ষিপ্রতা সম্বন্ধেও ওয়াকিবহাল। স্বয়ং শয়তানও ওর মুখোমুখি দাঁড়াতে পারবে না। সুযোগ বুঝে ফাঁক পেয়ে কাউন্টের কাঁধে ছুরি বিঁধিয়ে দিল ও। কাঁধ চেপে তলোয়ার ফেলে দিল কাউন্ট। হাঁটু মুড়ে বসে চিৎকার করলো, লেস্টক, বাঁচাও! তখন ছুরিটা ঢুকিয়ে রেখে পালিয়ে গেলেই ভালো করতো থিবল্ট। কিন্তু অবলা খোঁড়া ঘোড়াটার কথা মনে পড়ল ওর। মনে পড়ে গেল প্রতিশোধের প্রতিজ্ঞার কথা। অস্ত্র ধরা হাতটা কাউন্টের ভাঁজ করা হাঁটুর নিচে ঢুকিয়ে টান দিল ও। ব্যথায় আর্ত চিৎকার করে উঠল কাউন্ট, কিন্তু উঠে দাঁড়াতেই থিবল্ট পিঠের ওপরে একটা তীব্র ব্যথাও অনুভব করল। বুকে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। বুক ভেদ করে একটা অস্ত্রের মাথা বেরিয়ে এসেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে। তারপর আর কিছু মনে নেই। মনিবের ডাক শুনে লেস্টার ছুটে এসেছিল। থিবল্টকে উঠে দাঁড়াতে দেখে ওর পিঠে শিকারের ছুরি বসিয়ে দিয়েছে। অষ্টাদশ অধ্যায়, মৃত্যু এবং পুনরুদ্ধার। সকালের ঠান্ডা বাতাসে জ্ঞান ফেরার পর প্রথমে কিছুই মনে পড়ল না থিবল্টের। শুধু অনুভব করলো তীব্র ব্যথা আর দেখল মাটিতে প্রচুর রক্ত। দেয়ালের ফাঁকটা চোখে পড়ল। তারপর ধীরে ধীরে আগের ঘটনা সব মনে পড়ে গেল। কাউন্টকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। কোনো সন্দেহ নেই লেস্টক তার মনিবকে নিয়ে গেছে, ওকে ফেলে রেখে মরার জন্য চলে গেছে। চাইলে একটা ইচ্ছার জোরে ওদের শেষ করে দিতে পারত থিবল্ট, কিন্তু করল না। কারণ যাই করে থাকুক সেটা ওরা থিবল্টের সাথে করেনি, করেছে রাউলের সাথে। ওর হাতে 9টা পর্যন্ত সময় আছে, কিন্তু কতক্ষণ টিকবে ও? তার আগেই যদি ও মারা যায়, তাহলে আসলে কে মারা যাবে, রাউল না থিবল্ট? এই দুর্ভাগ্যের জন্য আসলে ওই দায়ী। 24 ঘন্টার জন্য পাল্টাপাল্টির আগে ইচ্ছাটার পরিণাম ছিল কাউন্টের হাতে ব্যারনের ধরা পড়া ও দ্বন্দ্বযুদ্ধ।
অনেক পরিশ্রমের পর অনেক ব্যথা সহ্য করে থিবল্ট হাঁটুর উপর ভর দিয়ে উঠতে পারল। একটু দূরে মানুষের চলাফেরার শব্দ পাওয়া যাচ্ছে। মুখে রক্ত চলে আসায় ডাকতে পারল না। হ্যাট খুলে সেটা ছুরির আগায় ধরে উঁচু করার চেষ্টা করলো, তাও শক্তিতে কুলোল না। আবার অজ্ঞান হয়ে গেল ও। একটু পরেই জ্ঞান ফিরে পেল। টের পেল ওর শরীরটা এপাশ ওপাশ দুলছে। কিছু পথিক ওকে দেখতে পেয়েছে শেষ পর্যন্ত। এই সুদর্শন তরুণটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বয়ে নিয়ে যাচ্ছে ভিলার্স কটরেটে। পিউ পর্যন্ত গিয়ে আহত মানুষটা আর পারল না। কাতর অনুনয় করলো কাছাকাছি কোনো বাড়িতে ওকে রেখে ডাক্তার ডেকে আনতে। গ্রামের পাদ্রির বাড়িতে ওকে রাখা যেতে পারে। থিবল্ট পার্স থেকে ওদের সোনা বের করে দিল এবং আন্তরিক ধন্যবাদ জানালো। পাদ্রি তখন বাড়িতে ছিল না। ফিরে এসে রাউলকে দেখে প্রচণ্ড দুঃখ প্রকাশ করলো এবং রাউল নিজে হয়তো সেই সময় ভালো হাসপাতাল খুঁজে বের করতে পারতো না, তাই পাদ্রি ডাক্তারের ব্যবস্থা করলেন। ডাক্তার এসে আঘাত দেখে মাথা নাড়তে লাগলো। ওর রক্ত বের করবেন? কি লাভ? আঘাত পাওয়ার পরপরই যদি বের করা যেত হয়তো উপকার হতো, কিন্তু এখন নাড়াচাড়া করাও বিপজ্জনক। ওর বাঁচার কোনো সম্ভাবনা আছে? ডাক্তার যদি হাল ছেড়ে দেয় তাহলে পাদ্রির চেষ্টা করার সুযোগ বাড়বে। ডাক্তার নিচু গলায় বলল, যদি এভাবে চলে আজকের দিনটাও যাবে না। আপনি হাল ছেড়ে দিচ্ছেন তাহলে? একজন ডাক্তার কখনো রোগীর ব্যাপারে হাল ছেড়ে দেয় না, দিলেও এই বিশ্বাসটুকু রাখে যে প্রকৃতি রোগীর প্রতি দয়া দেখালেও দেখাতে পারে। ভেতরে কিছু জমাট রক্ত থাকলে রক্তক্ষরণটা বন্ধ হবে, কাশলে আর জমাট বাঁধবে না রক্ত, তাতে রক্তক্ষরণে রোগীর মৃত্যু হবে। তাহলে আপনার মতে আমার এখন এই যুবককে মৃত্যুর জন্য প্রস্তুত করা উচিত? ডাক্তার কাঁধ ঝাঁকিয়ে বলল, সবচেয়ে ভালো হয় ওকে একা থাকতে দিলে। প্রথমত ও ক্লান্ত, ওর শরীরে তেমন শক্তিও নেই, আপনার কথায় মনোযোগ দিতে পারবে না। দ্বিতীয়ত পরে ও পুরোপুরি ঘোরের মধ্যে চলে যাবে, আপনার কথা কিছুই বুঝতে পারবে না। কিন্তু থিবল্ট সবই শুনতে পাচ্ছে। লোকে একটা ভুল ধারণা নিয়ে থাকে, মনে করে যে খুব অসুস্থ মানুষ সে কিছু শুনতে পায় না, কিন্তু মানুষটা সবই শুনতে পায়। অবশ্য থিবল্টের আত্মাটা এই শরীরের নয়, সেই কারণেই হয়তো এই শরীরের শারীরিক দুর্বলতা তার উপর প্রাদুর্ভাব ফেলতে পারছে না। পেছনের ক্ষতটা ব্যান্ডেজ করলেও সামনেরটাই শুধু ঠান্ডা জলে ভেজা কাপড়ের টুকরো দিয়ে রাখতে নির্দেশ করলো ডাক্তার। একটা জলের গ্লাসে ঘুমের ওষুধ মেশালো সে। পাদ্রিকে বলল, জল চাইলে রোগীকে যেন এটা দেয়। পরের দিন সকালে আবার আসবে বলে গেল, যদিও আশঙ্কা আশাটাই হয়তো বৃথা হবে। থিবল্ট কিছু বলতে চাইলেও দুর্বলতার জন্য পারল না। পাদ্রি ওকে ঝাঁকিয়ে ওঠাবার চেষ্টা করলো ব্যর্থভাবে। পাদ্রির চেষ্টাটা থিবল্টের জন্য খুবই যন্ত্রণাদায়ক ছিল। পাদ্রির ভাগ্য ভালো, থিবল্টের অতিমানবীয় ক্ষমতা এখন কাজ করছে না, নয়তো বেচারাকে হয়তো বহুবার নরকে ঘুরে আসতে হতো। একসময় ওর শরীরের বিভিন্ন জায়গা গরম হতে শুরু করলো। শরীরের রক্ত যেন জলের মতো ফুটতে শুরু করেছে। চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে। আটকে থাকা চোয়াল খুলে গেল। অসার জিভে সার ফিরল। ডাক্তার যেই ঘোরের কথা বলেছিল সম্ভবত সেই ঘোরে চলে যাচ্ছে। পাদ্রী মশাই, আপনি আমার স্বীকারোক্তি শুনুন। হরিণের পিছু ধাওয়া থেকে শুরু করে গত রাত পর্যন্ত সব ঘটনা একের পর এক চোখের সামনে ভেসে উঠছে থিবল্টের। কাউন্টেসের হাতে চুমু খাওয়ার পরও পালাচ্ছে। একটা রাস্তায় এসে দাঁড়িয়েছে। 3 জন রাস্তার মাথায় পাহারা দিচ্ছে। প্রথমজন ডুবন্ত ম্যাকট, দ্বিতীয়জন হাসপাতালে জ্বরের ঘোরে মৃত্যু পথযাত্রী ল্যান্ড্রি, তৃতীয়জন আহত বিধ্বস্ত এক পা নিয়ে হামাগুড়ি দেওয়া মানুষ কাঁত দু মনগুবে। ও এক এক করে সবার গল্প বলতে লাগলো পাদ্রির কাছে। এই অদ্ভুত স্বীকারোক্তি শুনতে শুনতে আহত লোকটার চেয়েও বেশি ফ্যাকাশে হয়ে গেল পাদ্রির চেহারা। মৃত্যু পথযাত্রী লোকটার চেয়েও বেশি কাঁপছে সে। থিবল্ট বলল যে আমাকে পাপ মুক্ত করতে হবে না,
কাছে আসতেই পাদ্রিকে ওর ঠেলে সরিয়ে দিল। বিচিত্র হাসি হেসে বলল, আমার কোনো পাপ মুক্তি নেই, আমিও অভিশপ্ত, আমার নিয়তি নির্ধারিত। এই ঘোরের মধ্যেও থিবল্ট ঘড়ির ঘণ্টা ধ্বনি শুনতে পাচ্ছে। ঘণ্টা বাজছে আর ও শুনছে। ঘড়িটার আকৃতি হঠাৎ হয়ে গেল বিশাল, সংখ্যাগুলো যেন আগুনের শিখা। ঘড়িটা হচ্ছে অনন্তকাল। প্রকাণ্ড পেন্ডুলামটা যেন এপাশ ওপাশ তুলছে আর বলছে, কখনো না, সব সময়। ঘন্টার পর ঘন্টা শুয়ে ওই লম্বা দিনটা পার করলো। ঘড়িতে 9টা বাজলো। 9:30টায় আবার যে যার শরীর ফিরে পাবে। ঘন্টার শেষ ধ্বনিটা মিলিয়ে যেতেই জ্বরটা চলে গেল। আর পেছন পেছন এক শীতলতার অনুভব। শীতে কাঁপতে লাগলো থিবল্ট। চোখ খুলল। পাদ্রি বিছানার পায়ের কাছে বসে প্রার্থনা করছে। ঘড়ির কাঁটা সময় 9:15 নির্দেশ করছে। 9:30 বাজতেই প্রবলভাবে শরীরটা কাঁপতে শুরু করলো। পা থেকে ধীরে ধীরে সারা শরীর অসাড় হয়ে যেতে শুরু করলো। কপালে ঘাম জমছে। না, ও নিজে মুছতে পারবে না, আর কাউকে বলতে পারছে মোছার কথা। অদ্ভুত সব আকৃতি দেখতে পাচ্ছে, কোনোটাই মানুষের নয়। চোখের আলো কমে আসছে। বাদুড়ের মতো ডানা বের হয়ে ওর যেন শরীরটা উড়ে গেল কোনো এক অদ্ভুত জায়গায়, যেখানে গোধূলির মতো আবছা আলো বিরাজ করছে। সেটা না জীবন, না মৃত্যু, দুটোরই অংশ যেন। ধীরে ধীরে অন্ধকার বাড়ছে। চোখ বন্ধ করে অন্ধের মতো হাতড়াচ্ছে ও। ডুবে যাচ্ছে কোনো এক অন্তহীন গহ্বরে। শুনতে পাচ্ছে কোথাও একটা ঘন্টা বাজছে। ঘন্টাটা একবারই বাজলো। শব্দটা মিলিয়ে যেতেই আহত লোকটা কাতর আওয়াজ করে উঠল। পাদ্রি উঠে বিছানার পাশে গেল। 9:30 বাজার ঠিক 1 সেকেন্ড পরে ব্যারন রাউল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সব পর্বগুলো শুনতে হলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের নিচের দিকে অ্যাবাউট বলে লেখা আছে, সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজে যাবেন। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে দ্য উলফ লিডার রয়েছে। সেখানে সব পর্বগুলি একসাথে রয়েছে আপনারই জন্য। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আর আজকে বিদায় নিলাম। নমস্কার।